দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। রাজস্থানের দৌসায় দুর্ঘটনাগ্রস্ত বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন বাস যাত্রীর মৃত্যু। আগুন ধরে যায় বাসটিতে। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ঋষিকেশ থেকে ইন্দোর যাচ্ছিল বাসটি। দুটি বাসের মধ্যে ধাক্কা লাগে, তারপর এই ভয়াবহ আগুন লেগে যায়। ভোর রাতে দুর্ঘটনা ঘটেছে, ফলে বাসের অধিকাংশ যাত্রী সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। ধাক্কা লাগার পর এভাবে আগুন ধরে যায় বাসটিতে। অন্তত ৮ জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে, তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। ঋষিকেশ থেকে ইন্দোরগামী বাসে ধাক্কার পর ভয়াবহ আগুন। রাজস্থানের দৌসায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। রামনবমীতে অশান্তির মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে এনআইএ মঙ্গলবার গ্রেফতার করেছে। ৩ বছর আগে এই অশান্তি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। হাওড়ার শিবপুর থেকে হুগলির রিষড়ায় কোথাও গাড়ি ভাঙচুর করা হয়েছিল, কোথাও আগুন লাগানো হয়েছিল। সেই সময় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছিল খোদ কলকাতা হাইকোর্টও। ৩ বছর আগে রামনবমীর মিছিলে হামলায় এরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে দেখেছিল পশ্চিমবঙ্গবাসী। এবার সেই ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূলেরই কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করল এনআইএ। ২০২৩ সালে ৩০শে মার্চ রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর। বাস, টোটো, অটো, বাইক তো বটেই, এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতেও অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টা এখানেই থামেনি। এর দুদিন পর অর্থাৎ ২রা এপ্রিল হুগলির রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেখানেও। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন, কিচ্ছু বাদ যায়নি। এই অশান্তিতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল জমানার পুলিশের ভূমিকা। ২০২৩ সালের ৩রা এপ্রিল কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এইচ শিবজ্ঞানমের বেঞ্চও অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন, হাওড়া ও ডালখোলায় অশান্তি হবে, পুলিশ আগে থেকে অনুমান করতে পারেনি কেন? সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হচ্ছে, এবছরও এই ধরনের ঘটনা ঘটতে পারে এই অনুমান করা উচিত ছিল। এরপর পুলিশের উপর অনাস্থা কার্যত স্পষ্ট করে সেই অশান্তির ঘটনায় ২০২৩ সালের ২৭শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে এনআইএ-কে নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। ৬টি মামলা রুজু করে এনআইএ তদন্তে নামে। এনআইএ সূত্রে দাবি, এই অশান্তির ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের অধিকাংশের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ মেলেনি। তাদের অনেকে পরবর্তীকালে জামিন পেয়ে যায়। এই সমস্ত মামলার তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এনআইএ ইনকোয়ারি দিতে। আর সেই ইনকোয়ারিতে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক হামলার মাধ্যমে রাম ভক্তদের উপর যে হামলা উনি চালিয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আচরণ সেই সন্ত্রাসমূলক করার জন্য অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। এনআইএ তদন্তে নেবে অনেককে গ্রেপ্তার করে। ৬টি মামলার একটিতে চার্জশিটও পেশ হয়েছে। এবার সেই অশান্তির মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে ডিজে মন্তব্য মামলায় আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেল ৪টের মধ্যে কণ্ঠস্বরে নমুনা দিতে নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। সেই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। আর অন্যদিকে সেই ডেডলাইনও পার হয়ে গেল।
ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। বিধাননগর আদালতের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, কোনো রক্ষাকবচ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কণ্ঠস্বরে নমুনা দিতে মঙ্গলবার বিধাননগর আদালতে বেঁধে দেওয়া ডেডলাইনও পার হয়ে গেল, কিন্তু হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারেন। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন। এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টের কাছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি ও শান্তি বিঘ্নিত করার মতন অভিযোগে মামলা রুজু হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21 মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতে নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30 জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এর মধ্যেই মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধে কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল, আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হলো হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলা ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। কোন এজলাসে এই মামলা শোনা হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও আদালতে স্বস্তি পেলেন না। তার আগাম জামিনের মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, রাজ্য সরকারকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। রেগুলার বেঞ্চে এই মামলা হবে। রাজ্য সরকারের তরফে এদিন আদালতে বলা হয়, যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।